তো গুড আফটারনুন বন্ধুরা। আর এখন আমি আছি চুনোখালিতে। তো ভিডিও শুরুতেই ভাবছো চুনোখালি কি করে এলাম, তার জন্যে তোমাদের পিছনে যেতে হবে। আর আমার পিছনের এইটা ভিউ, আর এই বোটে করেই নদীর ওপারে যাব, সেটা তোমাদের আস্তে আস্তে দেখাবো। তার আগে কিভাবে এখানে এলাম সেটা তোমরা দেখো, আর তারপর এখান দিয়ে যখন ক্রস করবো তখন এখানের যে ভিউটা সেটা তোমাদের দেখাবো। গুড মর্নিং, চলে এসেছি কামালগাছি বাইপাসে। আর আজকে তো আমরা দেশবাড়ি যাব। আমার দেশবাড়ি সুন্দরবন, প্রপার সুন্দরবনে না, যাব হলো গোসবা পালপুর। তো এখন আর সেরকমভাবে দেশবাড়িতে কেউ থাকে না। ওখানে আমার পিসির বাড়ি আছে, অ্যাকচুয়ালি পিসির বাড়িতেই যাব। আর ওখান থেকেই দেশের বাড়ি, পুরনো যে ঘর বাড়িগুলো আছে সেইগুলো একটু ঘুরবো আর তোমাদেরও দেখাবো। আর প্রপার যে গ্রাম্য পরিবেশ কীরকম হয় সেইটা তোমাদের দেখাবো। আমার শ্বশুর বাড়ি যেখানে, সেটা তো ক্যানিং নদীর ওই পারে হলো, তোমার প্রপার গ্রাম না, ওখানে গ্রামই কিন্তু একদম যে গ্রামটা যেটা হয় সেইটা নয়। তো তোমাদের সেটাই দেখাবো, আর আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। আর এখন আমি আছি কামালগাছি বারুইপুর বাইপাসে। আমার দিদি এসছিল, মানে মাসির মেয়ে। তো ওরা দুজন ট্রেনে বেরিয়ে গেছে। তো দিদি তো মাসির ওখানে চলে যাবে, আর আমি ওকে ক্যানিং থেকে পিক আপ করে নেব। তা আপাতত আমি একাই যাচ্ছি। আর এখন টাইম হয়েছে 8:52, মানে অলমোস্ট 9টাই ধরে নাও। তো দেখি কতক্ষণ লাগে। আর একটা জিনিস তোমাদের বলি, যে আগের বার যখন আমি ক্যানিং গেছিলাম, তো তোমরা সবাই দেখেছিলে যে সোনারপুর হয়ে উত্তরভাগ হয়ে, মানে চাম্পাহাটি উত্তরভাগ রোড ধরে ওই দিক দিয়ে ক্যানিং গেছিলাম। এইবার যাচ্ছি বারুইপুরের দিক থেকে, বারুইপুর হয়ে মালঞ্চ হয়ে তারপরে উত্তরভাগ। আর উত্তরভাগের পর থেকে তো সেই সেম রাস্তা। তো চলে এসেছি বারুইপুর মার্কেট এরিয়া। আর এখানেই একটা বড় মায়ের মন্দির আছে, শিবানী পীঠ। এই যে বাঁ দিকে টেস্ট ইন বাইটের এই যে এই গলিটা দিয়ে ভিতরে মায়ের মন্দির আছে। আর প্রপার এইখান থেকে ক্যানিংয়ের ডিস্টেন্স হলো 27 কিলোমিটার। কিন্তু আমরা ক্যানিং ছাড়িয়ে, মানে প্রপার ক্যানিং স্টেশন ছাড়িয়ে, কারণ পুরোটাই ইয়ের মধ্যেই পড়ে, ক্যানিংয়ের মধ্যেই পড়ে। তো আমরা যাব চুনোখালি থেকে আবার নৌকা করে নদীর ওই পারে যাব। ওখান থেকে তারপরে শম্ভুনগর হয়ে গোসবা পালপুরের দিকে যাব। চলে এসেছি ক্যানিং ব্রিজে। এই সামনে আছে আমাদের ক্যানিং ব্রিজ। এখানে কিন্তু সন্ধেবেলা এসে আড্ডা মারার আলাদাই মজা। আর এই পাশে নদী, বাঁদিক ডান দিক দুদিকেই নদীর উপর দিয়েই যাচ্ছি। নদীতে পুরো চড়া পড়ে গেছে।
খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখন জল অনেক কম, কারণ এটা মানে পার্টিকুলার এই জায়গাটা কম। এটা মাতলা নদী, মানে এক সময় নাকি খুবই ডেঞ্জারাস ছিল, এখন আর তো সেরকম ভাবে জল বা সেরকম কিছু নেই বললেই চলে। চড়া পড়ে গিয়ে পড়ে পড়ে অলমোস্ট নদীটা বুঝে এসছে। আর ব্রিজ হয়ে যাওয়ার পর সেরমভাবে নৌকা টৌকা চলেও না। আর এখান থেকে এখনো চুনোখালি হলো তোমার 32 কিলোমিটার। আবার তারপর হলো ওখানে গিয়ে আবার সেম এই নদী ভাগ হয়ে গেছে, সেখানে আবার ক্রস করব, করে তারপরে আবার সেখান থেকে দাদার ওখানে যাব। কিন্তু চুনোখালির পর থেকে ম্যাপ দেখতে হবে, কারণ আমি আজ তারপরে জানি না। চুনোখালি পর্যন্ত চিনি তো, ততক্ষণ ম্যাপের প্রয়োজন হবে না। আর এখন একটু এই দিকটা প্রচুর অটো বা গাড়ি দেখতে পাচ্ছ, নানা রকম বড় গাড়ি বলো বা ট্রাভেলার প্রচুর দেখা যাচ্ছে। কারণ এখন হলো সিজন টাইম, এই টাইমে একটা হলো ইলিশ মাছ যখন আসে, ইলিশ উৎসবের সময় সুন্দরবনের দিকে প্রচুর ভিড় হয়, মানে তার থেকেও বেশি টুরিস্ট আসে এই টাইমে, এই শীতের টাইমে সুন্দরবন যাওয়ার জন্যে। তো এই সময় একটু ট্রেন বলো বা বাই রোড বলো একটু জ্যাম থাকে, ওই জন্য এই সময়টা দেখতেই পাচ্ছ প্রচণ্ড অটোর রাশ, গাড়ি টানতেই পাচ্ছি না। দেখো সোজা লম্বা করে দেখলে দেখতে পাবে কন্টিনিউয়াস পর পর কতগুলো অটো যাচ্ছে, মানে শুধু যাচ্ছে না, আসছে যাচ্ছে দুদিকেই। নর্মাল টাইমে কিন্তু এত গাড়ি থাকে না এই রাস্তায়। চলে এসেছি চুনোখালি মার্কেট, আর মার্কেটটা ক্রস করেই আছে জেটি ঘাট, আছে কিনা মনে নেই, কিন্তু এখান থেকেই নদী ক্রস করে ওই পারে যেতে হবে। এই মার্কেটটা কিন্তু বেশ বড়, বিশাল মার্কেট। আর এখান থেকেই ক্রস করতে হবে নদী। তো ঘুরে ফেরি নিতে হবে, এই ডান দিকে নদী, এই যে নদী। এই নদী ক্রস করতে হবে, চলো। Never really know
বোটে এসেছিলাম, নদী ক্রস হয়ে গেছে আর আধ ঘন্টা মতন লাগবে। এই রাস্তায় ফার্স্ট টাইম যাচ্ছি আমি, আগে কোনো সময় আসিনি, তো ম্যাপ দেখে দেখে যাব। আর এই মার্কেটেই ওর মামার দোকান আছে, আগের বার এসেছিলাম তোমাদের দেখিয়েছিলাম, বন্ধ ছিল যদিও। আর তারপর থেকে পুরো রোডটাই নতুন, আমার অচেনা। তো চলো, গুগল ম্যাপ অনুযায়ী আধ ঘন্টা লাগবে দেখাচ্ছে দাদার বাড়ি, কিন্তু আমার আর একটু বেশি লাগতে পারে, কারণ ধীরে সুস্থে দেখতে দেখতে যাব। আর এটা কিন্তু একদম গ্রাম্য, একদম প্রপার গ্রাম এরিয়া। এই সাইডটা কিন্তু পুরোপুরি প্রপার গ্রাম এরিয়া। ডান দিকে নদী, এই তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই নদী, আর নদীর পাড় ধরে ধরে আমরা যাচ্ছি। এখান থেকে ভিউটা দেখো কি মারাত্মক লাগছে দেখতে নদীটাকে। আর একদম নদীর পাড় ধরে ইটের রাস্তা দিয়ে যাচ্ছি, সামনের রাস্তাটাও যেরকম মারাত্মক দেখতে লাগছে, হ্যাঁ ইটের রাস্তা। আর একদম এখান থেকে ভিউটা জাস্ট চরম লেভেলের, অসাধারণ লাগছে। বাচ্চাগুলো হাঁ করে তাকিয়ে আছে, ভাবছে এরা কারা। আসলে সাধারণত এরকম ভাবে হেলমেটের উপরে এরকম ভাবে ক্যামেরা নিয়ে এই দিকে কেউ আসে না, তো স্বাভাবিক ওরা একটু অবাক হচ্ছে। আর একদম নদীর পাশ দিয়ে দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে কিন্তু, যাই বলো। সোজা নিতে বলছে পিউ। এবার গ্রামের ভিতরে ঢুকে গেলাম। আশেপাশের ভিউটা দেখো, দুপাশে গাছ, মাঝখান দিয়ে খুব সুন্দর করা ঢালাই এখন রাস্তা। আজ থেকে যখন 20-22 বছর আগে এসেছিলাম তখন তো আর এইসব ছিল না, এখন সুন্দর ঢালাই রাস্তা হয়ে গেছে। আর সামনের ভিউটা দেখো, দুপাশে গাছ আর দুদিকে পুরো যেদিক যত দূর তাকাবে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, কি দারুণ দেখতে লাগছে। গ্রামে আসার মজাটাই আলাদা, অপূর্ব ভিউ, জাস্ট মারাত্মক, কিছু বলার নেই। আর সামনে যে এই যে দেখছো ধান বিছিয়ে রেখেছে, এগুলো অ্যাকচুয়ালি ধান ঝাড়ার পর, এই যে ধান কুড়োচ্ছে, ধান ঝাড়ার পর যেই ধানগুলো পুরোপুরি ভাবে ঝাড়ে না, থেকে যায়, তো সেই ধানগুলো এসে এইখানে পুরো খড় শুদ্ধ ফেলে দেওয়া হয়। আর এই যে উনি আস্তে আস্তে কোড়াচ্ছেন, তো এরকম লোক গাড়ি গেলে ওই খড়গুলোর তলায় ধানগুলো ঝরে যায়, আর পরে আস্তে করে উপর থেকে খড়টা তুলে নিয়ে তারপরে ধানগুলো নিয়ে নেয়। আর এইখান থেকে রাস্তাটা দেখো, জাস্ট মারাত্মক,
কিছু বলার নেই। এখান থেকে লেফট, আস্তে আস্তে তো রাস্তা খুবই সরু হয়ে যাচ্ছে, কি যে হবে। জানি না কোথা দিয়ে কিভাবে নিয়ে যাচ্ছে গুগল মাতা। দেখা যাক কোথা দিয়ে কিভাবে যাওয়া যায়। তো চলে এসেছি দাদার বাড়ি, এখন টাইম হয়েছে 3টে। তো আসতে একটু সময় লেগে গেছে। আর পিছনে এটা পিসির বাড়ি। তো তোমাকে একবার দেখিয়ে দিই যে আমি কোন জায়গাটায় আছি। খুব সুন্দর জায়গা। আর এটা হলো দাদাদের ঘর, আর এখান দিয়ে হলো এটা রান্নাঘর। ওইদিকে এই যে ভাইপো স্নানে যাচ্ছে, ভাইপো আরও দুজনেই স্নানে যাওয়ার জন্য তাড়াহুড়ো। দেখ এই যে ছোটটা ঘুরে বেড়াচ্ছে। আর দাদার হলো এইটা একটা মাঠ টাইপের, এখানে ধান টান ঝাড়ে। আর এই পাটটা আছে বাগান, ছোট একটা বাগান করেছে। আর পিছনে আছে তাদের পুরো ধান ক্ষেত। খুব সুন্দর জায়গা। তো এখন একটু খিদে পেয়েছে, সেরমভাবে কিছু খাওয়া হয়নি, বৌদি সব রান্না বান্না করে রেডি করে রেখেছে। তো তাড়াতাড়ি স্নান টান করে তারপরে খেয়ে দে, বিকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো। হ্যালো। আর এইখানে এই যে দুটো পুকুরে নেমে গেছে স্নান করতে। আমার জন্যে যদিও কলের জল আনা, অ্যালার্জি আছে যার জন্য পুকুরের জলে স্নান করি না। ওরা দুজন স্নান করছে, তো তবুও চেষ্টা করবো একবার করার। আমার কলের জল আছে, স্নান টান করি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বিকালে ঘুম থেকে উঠলাম একটু রেস্ট ফেস্ট নিয়ে। এখন টাইম হয়েছে 4:30। আর পিছনে ওখানে সানসেট হচ্ছে, খুব সুন্দর একটা সানসেট আস্তে আস্তে হচ্ছে। আর এইখানে দাদার এখানে এসে একটা নতুন জিনিস দেখলাম, যে গাছে কত টিয়া পাখি। মানে দাদা এমনিও বলছিল যে ফোনে যে আসলে নানা রকম পাখি দেখতে পাবি, সত্যি তার মধ্যে টিয়া পাখিটা ভর্তি। তোমাদের আগে পাখিটা দেখাই, দেখো ওই যে দূরে দেখো গাছে সব পাখিগুলো বসে আছে, টিয়া পাখিগুলো। জানি না ক্যামেরায় কতটা আসছে, যে উঠছে মাঝে মধ্যে দেখতে পাচ্ছ। মানে পুরো গাছ ভর্তি করে টিয়া পাখি, পুরো ভর্তি ওই গাছটায়। হ্যাঁ, কি দারুণ লাগছে যে খালি চোখে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। অসাধারণ লাগছে, পুরো গাছ ভর্তি টিয়া পাখি। আর এই দিকেও আছে, আর একটু কাছ থেকে যদি দেখাতে পারতাম তোমাদের তো খুবই ভালো হতো। মানে খালি চোখে যেটা দেখতে পাচ্ছি সেটা যদি তোমাদের দেখাতে পারতাম। আসলে দাদাদের প্রচুর ফলের গাছ। এইদিকে তো তোমার নারকেল গাছে তোমরা দেখলে, ওইদিকে তাদের সবেদা গাছ আছে, আম গাছ আছে, জাম গাছ আছে, আর এদিকে পেয়ারা গাছ আছে। যার জন্যে ওই সন্ধেবেলার দিকে নানা রকম পাখি এসে, মানে পাখির ঝাঁক আসে ওই ফলগুলো খাওয়ার জন্যে। ওই যে উপর দিয়ে, মানে কি সুন্দর যে লাগছে জায়গাটা, সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। জাস্ট আর একবার তোমরা দেখো, যদি এক্ষুনি কোনো যদি আওয়াজ করা যায় প্রত্যেকটা পাখি উড়ে যাবে, তখন তোমরা মানে বুঝতে পারবে যে কি সুন্দর জিনিসটা লাগছিল। তো চেষ্টা করছি তোমাদের আরও একটু যদি দেখাতে পারি। আর দাদাদের বাড়ির বাইরে এটা হলো রাস্তা, এই রাস্তা দিয়েই ওই পারে গেলে তোমাদের দেখাই। চলো। দাদাদের এইটা হলো মেন রাস্তা, এইখান দিয়ে ভিতরে এসে পুরো এই দিকটা দেখো ধান ক্ষেত, পুরো ধান ক্ষেত।
এইখানে পুরো ধান ক্ষেতের মাঝখানে দাদাদের বাড়ি, আর এটা একটা ঝিল। আর জাস্ট তোমার রাস্তার জাস্ট ওই পারেই দেখো পুরো আবার ধান ক্ষেত ভর্তি। ওই দেখো একটা পানকৌড়ি উড়ে যাচ্ছে, ক্যামেরায় কতটা ধরা পড়েছে জানি না। এই যে এই, আর এইখানে পুরো দেখো কত বড় ধান ক্ষেত, খুব সুন্দর জায়গা। আর ওইদিকে আস্তে আস্তে সানসেট হচ্ছে, ওই দিকটায় আস্তে আস্তে সানসেট হচ্ছে। আর এই দিক থেকে এবার দেখো একটু ভালো করে যদি, আর এর থেকে তো বেশি জুম হচ্ছে না, তো পুরো গাছটা ভর্তি টিয়া পাখি। আর ওই দিকেও পাখি আছে পুকুরের ওই পারে, ক্যামেরায় আসছে কিনা জানি না, কিন্তু খেয়াল করো ওই সব জায়গায় আছে, ওই যে ওখান দিয়ে যাচ্ছে। আর এই উপরে সব টিয়া পাখিগুলো বসে। এখন যদি মানে একটু আওয়াজ ফাওয়াজ করি তাহলে বেশি ভালোভাবে তোমরা বুঝতে পারবে, সব উড়ে যাবে, পুরো গাছ ভর্তি। তো আবার বাইরে থেকে ভিতরে চলে এসেছি। এই দেখো, জাস্ট দেখো কত টিয়া পাখি, দেখো দেখেছো, সব ঝাঁকে ঝাঁকে এসে বসছে, গাছ ভর্তি টিয়া পাখি। এইটাই তোমাদের দেখাতে চাইছিলাম যে কি অবস্থা দেখো। লাকিলি পেয়ে গেছি, এই গাছেও এইখানেও বসে, এইদিকে মানে ভর্তি পাখি। আর দাদাদের এইখান থেকে পাখিরালয় জাস্ট 4-5 কিলোমিটার গেলে একটা নদী পড়ে, নদীর ওই পারে গেলেই পাখিরালয়। এখানে যে এত পাখি আছে সেটা মানে না আসলে বুঝতে পারতাম না। অনেক ছোটবেলায় একবার এসেছিলাম, জাস্ট একদিনের জন্য পিসির বাড়ি এসেছিলাম। তো এইবার 22 বছর পর এসে যা এক্সপিরিয়েন্স করলাম, জাস্ট মারাত্মক, এখনো পর্যন্ত জাস্ট মারাত্মক। তো আশা করি তোমাদের আবার কালকেও দেখাবো, মানে কালকেও যদি সুযোগ পাই আরও সুন্দরভাবে তোমাদের দেখাবো। এখন কিছুই না, একটু বসে এনজয় করব, এইগুলো ফিল নেব, আর কিছুই না। আর তারপরে আরও যদি কিছু করি, কারণ দাদা বলছিল একটু রাতে পিকনিক করবে, তো দেখা যাক, যদি কিছু হয় তো তোমাদের অবশ্যই দেখাবো। আর তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমরা সাপোর্ট না করলে আমরা এরমভাবে এগোতে পারবো না, তোমাদের জন্য এত ভালো ভালো ভিডিও আনতে পারবো না। তো মোটিভেশনের জন্যে এইগুলো খুবই দরকার, তো তোমাদের সাপোর্টটা খুবই কাম্য। তো ততক্ষণ আমরা এইগুলো এনজয় করি আর তোমরাও এনজয় করো, আর তারপরে আবার দেখা হচ্ছে, চলো। গল্প করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছে, এখনো রান্না হচ্ছে, এখনো তো রান্না পুরোপুরি কমপ্লিট হয়নি। এখন বাজে হলো 10টা 28, আর এখন ওরা রান্না করছে, চলো দেখা যাক কি রান্না করছে। এই যে এখানে মিষ্টু দাঁড়িয়ে আছে, ও এই যে পরোটা বেলছে। কি মেনু আছে আজকে তোমাদের? আজকের হলো পনির বাটার মশলা আর লাচ্ছা পরোটা। এদিকে বৌদি পরোটা ভাজছে, এই যে পরোটা ভাজা চলছে। আর যেই ক্যামেরা অন করেছে দাদা পালিয়ে গেছে। হ্যাঁ, আর এই যে হলো পনির বাটার মশলা। তো এখনো এগুলো ভাজা বাকি আছে, এদিকে চলছে বেলা, বৌদি তো ভেজেই যাচ্ছে। এগুলো ভাজা হোক, ভাজা হলেই তোমাদেরকে দেখাবো ফাইনাল কেমন পরোটা আর পনির বাটার মশলা হলো রেডি। তো চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। খাওয়া দাওয়া রেডি হচ্ছে এখানে, হ্যাঁ এই যে এখানে খাওয়া দাওয়া রেডি হচ্ছে, আর ছোটোটার খাওয়ার দিয়ে দিয়েছে। এই হলো পরোটা
আর পনির বাটার মশলা। শুরু কর, খাবি? এইখানে ও নিয়ে বসে পড়েছে, দাদা ওখানে বসবে, এখানে আমি বসবো। আরে খেয়ে নি, খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কিরকম হয়েছে সেটা আমি বলবো না, দাদা বৌদি আর ওকে জিজ্ঞেস করবো, তো তখন তাদের কাছ থেকে তোমরা জেনে নেবে যে কিরকম হয়েছে। তো চলো খেয়ে নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার শোয়ার পালা। আর তো সেরকম ভাবে কিছু দেখানোর নেই। আর শেষ করার আগে দাদা বৌদিকে জিজ্ঞেস করে নেবো তাদের খাবারটা কিরকম লেগে। ও কিছু হবে না। হ্যাঁ, তো দাদা কিরকম লাগলো বলো খাবারটা? খুব সুন্দর হয়েছে, রান্নাও খুব ভালো হয়েছে। দাদার তো ভালো লেগেছে। এবার বৌদিকে জিজ্ঞেস করি। বৌদি দাঁড়াও, দাঁড়াতে বলেছে, দেখা যাক দাঁড়াই। তো বলো বৌদি কিরকম লেগেছে? ভালো লেগেছে, খেতেও খুব সুন্দর হয়েছে, আবার বানাবে। আজকের মতন এখানেই, খুব ভালো খাওয়া দাওয়া করলাম। আর আমি প্রায় 22 বছর পর এখানে এসেছি, তো এরকম নিজেদের মতন রান্না করে পিকনিক করে করার এর যে আনন্দ, এটা আলাদা লেভেলের। তো থাক, আর বেশি বাড়াবো না। তো গুড নাইট, দেখা হবে আবার কালকে, টাটা।